ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব জন স্টুয়ার্ট মিল গণতন্ত্রকে সফল করবার জন্য কতগুলি শর্তের কথা উল্লেখ করেছেন। জন স্টুয়ার্ট মিলের গণতন্ত্রের বিকাশে, ডেমোক্রেসির ডেভেলপমেন্টের জন্য তিনি একটা বড় অবদান রেখে গেছেন। এ বিষয়ে আমি আলাদা ভিডিও করেছি, তোমরা দেখছো। এবং আজকের যে ভিডিও গণতন্ত্রের সাফল্যের শর্ত সম্পর্কে আলোচনা, এটা তোমাদের মধ্যে থেকেই আলোচনা করার জন্য আবেদন করেছো। তা আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে সফল করবার জন্য জন স্টুয়ার্ট মিল কতগুলি শর্তের কথা বলেছেন। তার আগে আমাদের একটু জেনে নিতে হবে জন স্টুয়ার্ট মিল গণতন্ত্রকে সফল করবার জন্য তিনি কোন সময়ে তার বক্তব্যকে তুলে ধরেছেন এবং সেই সময়ে ইংল্যান্ডের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থা গোটা ইউরোপ এবং গোটা বিশ্বে কোন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে তা আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক। জন স্টুয়ার্ট মিল ঊনবিংশ শতকে আবির্ভূত হয়েছেন। সাল হিসাবে 1806 সালে জন স্টুয়ার্ট মিল জন্মগ্রহণ করেন এবং তিনি 1873 সালে মারা যান। তার মানে তিনি ঊনবিংশ শতকের একজন দার্শনিক। শিল্পায়ন ঘটেছে একাধিক দেশে, বিশেষ করে ইংল্যান্ডে শিল্পায়ন ঘটেছে। শিল্পায়ন পুঁজিবাদী অর্থনীতি সৃষ্টি করেছে, আর পুঁজিবাদী অর্থনীতিতে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা উপযুক্ত। উদারনীতিবাদ ব্যক্তিগত স্বাধীনতা, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা, নাগরিকদের একাধিক অধিকার, স্বাধীনতা, বিচার বিভাগের নিরপেক্ষতা, নিয়মতান্ত্রিক সাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ, একাধিক রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দল সরকার গঠন করবে, আর অন্যান্য দলগুলি বিরোধী দলের ভূমিকা পালন করবে। আইনগত সাম্যর কথা বলা হয়েছে। এইগুলোই হচ্ছে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা। আর উদারনৈতিক যে তত্ত্ব, উদারনীতিবাদ, ব্যক্তির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমানো। সামন্তবাদে, চরম রাজতন্ত্রে ব্যক্তির উপর কঠোর নিয়ন্ত্রণ রাষ্ট্রের ছিল। সেই জায়গায় উদারনীতিবাদ ব্যক্তির উপর রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ তুলে দিয়ে তার উপর রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করে ব্যক্তিদের, মানুষের কতগুলি স্বাধীনতা, কতগুলি অধিকার দানের কথা বলা হয়েছে। এই প্রেক্ষাপটে জন স্টুয়ার্ট মিলের যে গণতন্ত্রের সফলতার কথা বলেছেন, সেই সফলতার কথাগুলি তিনি তুলে ধরেছেন। দেখো, তাহলে জন স্টুয়ার্ট মিল সমাজতন্ত্রে বিশ্বাসী নন, জন স্টুয়ার্ট মিল মার্ক্সবাদে বিশ্বাসী নন, জন স্টুয়ার্ট মিল নৈরাজ্যবাদী দার্শনিক নন, জন স্টুয়ার্ট মিল সামাজিক চুক্তি মতবাদী দার্শনিক নন, জন স্টুয়ার্ট মিল উদারনীতিবাদী দার্শনিক, জন স্টুয়ার্ট মিল ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দার্শনিক। উদারনীতি রাষ্ট্রের নিয়ন্ত্রণ ব্যক্তির উপরে কমানো, আর ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ হচ্ছে ব্যক্তির স্বাধীনতা। ব্যক্তির স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা করবার স্বাধীনতা,
পেশা স্বাধীনভাবে পেশা গ্রহণ করার অধিকার, সমবেত হওয়ার অধিকার, নিরস্ত্রভাবে স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে স্থায়ীভাবে বসবাসের স্বাধীনতা বা অধিকার নাগরিকদের থাকবে। এই হচ্ছে উদারনীতিবাদ। আর এর সঙ্গে যুক্ত হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। আর পুঁজিবাদী অর্থনীতি গড়ে ওঠে শিল্পায়নের ভিত্তিতে। শিল্প বিপ্লব, শিল্পে ব্যাপক উন্নতি, উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি। তাহলে এই প্রেক্ষাপটে এইরকম একটা অর্থনৈতিক ব্যবস্থাতে অবাধ ব্যবসা বাণিজ্য যেখানে চলছে, শিল্প সংরক্ষণ নীতি রাষ্ট্র এবং তার সরকার গ্রহণ করবে, দেশের বাজারে পুঁজি বিনিয়োগ করে উৎপাদন করে সেই দ্রব্য দেশের বাজারে বিক্রি করা, তার পাশাপাশি বিদেশে শিল্প গড়ে তোলার যে নীতি আধুনিক কালে গড়ে উঠেছে। আগে কিন্তু মুষ্টিমেয় কয়েকটা দেশেই শিল্প বিপ্লব হতো, সেই দ্রব্য বিভিন্ন বাজারে বিদেশে বিক্রি করা হতো, আর বিদেশের উপনিবেশ বাজারগুলি থেকে কাঁচামাল সংগ্রহ করে নিয়ে আসতো উন্নত দেশগুলো, তার মধ্যে ইংল্যান্ড অন্যতম। তাহলে এই প্রেক্ষাপটে জন স্টুয়ার্ট মিল বলছেন যে গণতন্ত্রকে সফল করা যাবে, কতগুলি কন্ডিশন মেনে চললে গণতন্ত্র সফল হবে, সেই আলোচনাটা আজকে আমরা পয়েন্ট আকারে তুলে ধরবো। 1 নাম্বার, জন স্টুয়ার্ট মিল, দেখো আমি বোর্ডে লিখেছি, মিল মানে জন স্টুয়ার্ট মিল হবে। মিল দুজন, জন স্টুয়ার্ট মিলের বাবা বা পিতা হলেন একজন জেমস মিল। জেমস মিলের প্রভাব জন স্টুয়ার্ট মিলের মধ্যে পড়েছে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দার্শনিক, উপযোগিতাবাদী দার্শনিক বেনথাম, তার প্রভাবও কিন্তু জন স্টুয়ার্ট মিলের মধ্যে পড়েছে। তা আমরা সেটা আজকে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি যে এই জন স্টুয়ার্ট মিল বলছেন যে, প্রথমেই বলছেন যে গণতন্ত্রকে সফল করবার জন্য শিক্ষিত এবং সচেতন জনগণ দরকার। গণতন্ত্র মূর্খের শাসন নয়, গণতন্ত্র হলো একটা শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, রাজতন্ত্রের তুলনায় ভালো। সে রাজতন্ত্র চরম রাজতন্ত্রই হোক, নিয়মতান্ত্রিক রাজতন্ত্রই হোক, তার তুলনায় কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ভালো। জন স্টুয়ার্ট মিল গণতন্ত্রের পূজারী, তিনি গণতন্ত্রকে মনে করেন যে এটা শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। আর গণতান্ত্রিক শাসন মানে বর্তমান কালে উদারনীতিবাদের উপর ভিত্তি করে যে উদারনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই গণতন্ত্র হলো শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। এই কথা জন স্টুয়ার্ট মিল তার গণতন্ত্রের সাফল্যের তত্ত্বে বলেছেন। তিনি বলছেন যে জনগণকে সচেতন হতে হবে, শিক্ষিত হতে হবে, লেখাপড়া শিখতে হবে জনগণকে। শুধু লেখাপড়া শিখলেই হবে না, জনগণকে এতটাই সচেতন হতে হবে যে গণতন্ত্রকে রক্ষা করার জন্য শিক্ষা গ্রহণ করবে, জনগণ সরকারের কর্মসূচি সম্পর্কে ধারণা লাভ করবে, সরকার কি করছে, সরকার যে নীতি নির্ধারণ করছে সেগুলো ভালো না মন্দ, এটা জনগণকে বুঝতে হবে। জনগণের এই ক্ষমতা থাকতে হবে যে সরকার এই কাজগুলো ভালো করছে আর এই কাজগুলো খারাপ করছে, এই সরকারের কর্মসূচি জনমুখী না জনবিরোধী, এই ব্যাপারটা বোঝার ক্ষমতা জনগণের মধ্যে থাকতে হবে। তার জন্য জনগণকে শিক্ষিত হতে হবে। এছাড়া জনগণকে সরকারের সমালোচনা করতে হবে। সরকার মানুষ নিয়ে তৈরি, তারা ভুল করতে পারে, বা গণতান্ত্রিক উপায়ে তারা নির্বাচিত সরকার, সেই সরকার শৈলী ক্ষমতা হয়ে যেতে পারে। তার গণতান্ত্রিক শাসন মানে সংখ্যাগরিষ্ঠের শাসন, আর সংখ্যাগরিষ্ঠ শাসনের যারা সংখ্যালঘু তারা ভালো কথা বললেও সেই ভালো কথা গ্র্যান্ট হয় না,
অনুমোদন হয় না, সংখ্যাগরিষ্ঠের জোরে আইনসভাতে, পার্লামেন্টে বা ওই মানে যেখানে যে রকম আইনসভা আছে সেই আইনসভা পাশ করিয়ে নিবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে জনগণকে এটা বুঝতে হবে যে এ সরকার সংখ্যাগরিষ্ঠ জোরে অন্যায় করলো। সরকারকে সমালোচনা করবে জনগণ। জনগণের বাক স্বাধীনতা আছে, জনগণের রাইট টু স্পিচ আছে, জনগণের মিছিল করার অধিকার আছে, মিটিং করার অধিকার আছে, সংবাদপত্রে লেখা দিতে পারবে, জনগণ বলতে পারবে। তাহলে জনগণ সরকারের সমালোচনা করবে। সরকার এই সমালোচনা, জন স্টুয়ার্ট মিল বলছেন যে শুধু সমালোচনার জন্য সমালোচনা নয়, গঠনমূলক সমালোচনা হতে হবে। জন স্টুয়ার্ট মিল এই কথা বলছেন যে জনগণের মধ্যে এই সচেতনতা, এই চেতনা থাকতে হবে। সঠিক নেতৃত্ব নির্ধারণ করবে জনগণ। অনেক সময় কি অসৎ নেতাকে নির্ধারণ করেন জনগণ, সেখানে গণতন্ত্র সফল হবে না। তৃতীয় বিশ্বের দেশগুলোতে এরকম ঘটছে, গণতন্ত্র সফল হচ্ছে না জনগণের চেতনার অভাবে। সঠিক নেতৃত্ব নির্ধারণ জনগণ করতে পারছে না। মৌলবাদী শক্তিকে জনগণ সমর্থন করছে, মৌলবাদী সরকারকে সমর্থন করছে। একটা দুর্নীতি বন্ধ করতে গিয়ে আর একটা অশুভ শক্তিকে ডেকে আনছে জনগণ। এ জনগণ সচেতন নয়, এ জনগণের কাছে গণতন্ত্র সফল হতে পারে না। তাহলে জন স্টুয়ার্ট মিল বলছেন জনগণ ভোট দিয়ে সরকার তৈরি করবে, কিন্তু জনগণের মধ্যে যদি অশিক্ষা থাকে, কুশিক্ষা থাকে, অজ্ঞতা থাকে, কে ভালো প্রার্থী, কে ভালো মন্দ, কে মন্দ প্রার্থী, কোন রাজনৈতিক দল ভালো, কোন রাজনৈতিক দল খারাপ, কোন দলের কর্মসূচি ভালো, কোন দল নির্বাচনী ইস্তেহার অনুযায়ী কাজ করেছে অতীতে, এবং নির্বাচনের পরে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী জনগণ কাজ করছে কিনা, এই সবটাই ভোটাররা বুঝবে। আর যদি এগুলো না বুঝে তাহলে তারা অজ্ঞ অশিক্ষিত জনগণ, তাদের ভোটাধিকার মূল্যহীন, তারা গণতন্ত্রকে রক্ষা করতে পারবে না। তাই জন স্টুয়ার্ট মিল প্রথম পয়েন্টে বলেছেন, কি বলেছেন? জনগণকে শিক্ষিত হতে হবে, সচেতন হতে হবে। এ শিক্ষা শুধু লিখতে পারা নয়, এ শিক্ষা শুধু পড়তে পারা নয়, এ শিক্ষা হচ্ছে সচেতনতা বাড়ানো, এ শিক্ষা হচ্ছে সক্ষমতা বাড়ানো। সক্ষমতা, সচেতনতা, লিখতে পড়তে পারা, তাকেই বলে শিক্ষিত। এমন শিক্ষিত জনগণ যদি হয়, সরকারের সমালোচনা সঠিকভাবে করতে পারবে, সরকারের কর্মসূচি সম্পর্কে তারা অবহিত হবে, কোনটা ভালো কোনটা মন্দ, প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করছে কিনা, নির্বাচনী ইস্তেহার অনুযায়ী কাজ করছে কিনা। উন্নয়নশীল দেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান তো গণতান্ত্রিক বলাই যাবে না, বহু আফ্রিকার বহু দেশে, ব্রাজিল, গণতান্ত্রিক শাসন কিন্তু মুখ থুবড়ে পড়ছে। নামে গণতন্ত্র, মুসলিম ব্যক্তির গণতন্ত্র, গণতন্ত্রে ব্যাপক করাপশন ঢুকে পড়েছে। এই সব দেশে জনগণ এগুলো বুঝতে পারছে না। জনগণ বিভ্রান্ত হয়ে, প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হয়ে, শাসক দলের দ্বারা প্রভাবিত হয়ে অর্থের বিনিময়ে ভোট কাস্ট করে, অর্থের বিনিময়ে মিছিলে যাওয়া, মিটিং এ যাওয়া, রাইট টু স্পিচ অর্থের বিনিময়ে, রাইট টু ফ্রিডম, সবকিছু অর্থের বিনিময়ে যখন হচ্ছে, সেই সব দেশের গণতন্ত্র ফেলিওর হতে বাধ্য। এই কথা জন স্টুয়ার্ট মিল বলেছেন। 2 নাম্বার, রাজনৈতিক অংশগ্রহণ এবং জনগণের আগ্রহ। জন স্টুয়ার্ট মিল বলছেন গণতন্ত্রে জনগণকে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। দেশে দেশে বা একটা দেশে বা একাধিক দেশের জনগণ যদি মনে করে করাপশন হচ্ছে, হোক,
দুর্নীতি হচ্ছে হোক, নেতারা বাড়ি গাড়ি করছে করুক, জনগণ ইনঅ্যাক্টিভ। জনগণ অংশ নিচ্ছে না, জনগণ সেই সরকারের সমালোচনা করে বিরোধী জনমত গঠন করছে না, ইনঅ্যাক্টিভ হয়ে আছে। জনগণ দেশের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে উদাসীন, অ্যাপাথি, নিষ্ক্রিয়। সেখানে কিন্তু গণতন্ত্র সফল হবে না। আমাদের মতো উন্নয়নশীল দেশে গণতন্ত্র সম্পর্কে জনগণের মধ্যে যথাযথ ধারণা নেই। ইংল্যান্ড, আমেরিকা, জাপান এইসব দেশে জনগণ যতটা সচেতন এবং জনগণ রাজনৈতিক কাজে, রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়, আইন সম্পর্কে, বিচার সম্পর্কে, শাসন সম্পর্কে যতটা তারা সচেতন, যতটা তারা সক্রিয়, এই সমস্ত বিষয়ে ভারতের মতো দেশে গণতান্ত্রিক ব্যবস্থাতে জনগণ কিন্তু এতটা সক্রিয় না। গণতন্ত্রের শাসনের মুষ্টিমেয় কিছু ব্যক্তি আছেন, বুদ্ধিজীবী, সুবিধাবাদী, তারা নিষ্ক্রিয় থাকেন, তারা মতামত জ্ঞাপন করেন না। সরকারের চোখে খারাপ হয়ে যাব, সরকার আমাকে সুযোগ সুবিধা দেবে না আমি যদি সরকারের সমালোচনা করি। এ ব্যাপারে উদাসীন থাকে জ্ঞান পাপী যারা। অন্যদিকে যারা বেশিরভাগ মানুষ লেখাপড়া জানা মানুষও কিন্তু অশিক্ষিত হয় রাজনৈতিক ব্যাপারে, তাই রাজনৈতিক সচেতন নয়, অজ্ঞ। যা হচ্ছে হোক, যা হচ্ছে হোক, আমার তো কোনো মতে চলে যাচ্ছে। একের পর এক খুন, একের পর এক মানুষের অধিকার পদদলিত হচ্ছে, মানুষের স্বাধীনতা থাকছে না। গণতন্ত্রের নামে প্রহসন, নির্বাচনের নামে প্রহসন, নিরপেক্ষ ভোট ব্যবস্থা তত্ত্বগতভাবে গণতান্ত্রিক শাসনে বলা হয়, কিন্তু নির্বাচন প্রহসন। এই সব ব্যাপারে উদাসীন থাকছে জনগণ, নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ থাকছে, সেখানে কিন্তু গণতন্ত্র সফল হবে না। তাই গণতন্ত্রকে সফল করতে গেলে জনগণকে রাজনৈতিক সচেতন হইতে হবে। আর রাজনৈতিক সচেতন হয়ে শিক্ষিত জ্ঞান পাপীদের মতো উদাসীন থাকলে হবে না। শিক্ষিত জ্ঞান পাপী তাদেরকেও গণতন্ত্রের অংশ নিতে হবে, এবং যারা অজ্ঞ, অসচেতন, তাদের সচেতন হইতে হবে, তাদের ইনঅ্যাক্টিভ রোল থেকে তাদেরকে অ্যাক্টিভ রোল নিতে হবে। এইভাবে গণতন্ত্রে জনগণকে অংশগ্রহণ করতে হবে, জনগণকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। সরকার অন্যায় করলে, গণতান্ত্রিক সরকার গণতন্ত্রের নামে প্রহসন করলে, গণতন্ত্র রক্ষার নামে অধিকার কেড়ে নিলে, গণতন্ত্র রক্ষার নামে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা, রাজনীতি, জন স্টুয়ার্ট মিল অবশ্য অর্থনৈতিক সাম্যের কথা বলেননি, তিনি উদারনীতিবাদী, গণতন্ত্রে বিশ্বাসী, তিনি আইনগত সাম্যের কথা বলেছেন। আইনের চোখে সবাই সমান, ইংল্যান্ডের ডাইসির তত্ত্ব, আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে, এগুলো বাস্তবায়িত হচ্ছে না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে জনগণকে কি করতে হবে? জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, সচেতন হতে হবে, জনগণকে সচেতন ভাবে ভোট দিতে হবে, রাজনীতি নিয়ে জনগণকে আলোচনা করতে হবে, সরকারের নীতিগুলো নিয়ে, গভর্নমেন্ট পলিসি নিয়ে জনগণ আলোচনা করবে, যারা বুঝবে তারা আলোচনা করবে। আর এই আলোচনা থেকে মাস লেভেলে জনগণের মধ্যে প্রসারিত হবে, হ্যাঁ এই সরকার ভালো করছে। ভালো যদি না করে, খারাপ কাজ করে, তাহলে জনগণ বুঝতে পারবে যে না, এই সরকার খারাপ কাজ করছে। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাতে নিয়ম হলো প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর, সাধারণত 5 বছর পর পর সরকার পরিবর্তন।
সেই নির্বাচনে সেই অগণতান্ত্রিক স্বৈরী সরকার হলে তাকে ভোট দিয়ে জনগণ পরিবর্তন করবে। এইভাবে জনগণকে সক্রিয় হতে হবে, সমালোচনা করতে হবে। মিলের মতে, জন স্টুয়ার্ট মিলের মতে জনগণের মধ্যে সততা থাকতে হবে গণতন্ত্রকে রক্ষা করবার জন্য। অংশগ্রহণ করবে ব্যক্তি স্বার্থের জন্য নয়, ব্যক্তি স্বার্থকে ত্যাগ করতে হবে। জনগণকে বুঝতে হবে, সততাকে গ্রহণ করতে হবে যে রাষ্ট্রের উন্নতি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিখুঁত হলে তার মধ্যে আমার ব্যক্তিগত স্বার্থ আছে। সুতরাং এই সততা থাকতে হবে। জনগণ কোনো সুবিধা নিয়ে অসৎ পথ অবলম্বন করে টাকার বিনিময়ে জনগণ সচেতন হবে না, টাকার বিনিময়ে মিছিল করবে না, জনগণ টাকার বিনিময়ে কোনো সভা সমিতিতে আলোচনা শুনতে, বক্তব্য শুনতে যাবে না, সচেতন ভাবে যাবে। শুধু তার মধ্যে সততা থাকতে হবে। কিন্তু উদারনীতি গণতান্ত্রিক ব্যবস্থাতে অশিক্ষা আছে, কুশিক্ষা আছে, জাতপাত আছে, সাম্প্রদায়িকতা আছে, আঞ্চলিক বৈষম্য আছে, থাকবেই। যেহেতু সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা আছে, এই সততা জনগণের মধ্যে থাকতে হবে। দেশের শাসক শ্রেণী অসৎ হলে হবে না, দেশের জনগণকে অসৎ হলে হবে না। প্লেটোর উল্লেখিত দার্শনিক রাজার মতো নিঃস্বার্থ হবেন গণতান্ত্রিক দেশের সরকার, জনপ্রতিনিধি নিঃস্বার্থ হবেন, ত্যাগ স্বীকার করবেন এবং এবং জনপ্রতিনিধির পাশাপাশি দেশের আমলা, সরকারের স্থায়ী কর্মচারী, তাদেরকেও সৎ হতে হবে। করাপশনের রাস্তা গ্রহণ করলে হবে না। এই রাজনৈতিক প্রশাসক এবং অরাজনৈতিক প্রশাসক, আমলা, তারা যেমন সৎ হবে তেমনি দেশের জনগণকেও সৎ হতে হবে। জনগণ সৎ হবেন, দেশের নাগরিকের উচিত জনগণের ভালোর জন্য ভাবা। নাগরিকরা জনগণের ভালোর জন্য ভাববে, শুধু তারা ব্যক্তিগত স্বার্থের কথা ভাববে না। নাগরিকরা ব্যক্তি স্বার্থের পাশাপাশি সমষ্টি, নাগরিকদের ভাবতে হবে যে সমষ্টিগত স্বার্থ পূরণ হলে ব্যক্তিগত স্বার্থ পূরণ হবে। সমষ্টির স্বার্থের মধ্যেই ব্যক্তি স্বার্থ নিহিত আছে, এই ভাবনাটা নাগরিকদের মধ্যে নিয়ে আসতে হবে। এই বক্তব্য জন স্টুয়ার্ট মিল গণতন্ত্রকে সফল করবার জন্য তুলে ধরেছেন। নেক্সট 3 নাম্বার, জন স্টুয়ার্ট মিল বলছেন যে বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের স্বাধীনতাকে স্বীকার করতে হবে। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাতে নাগরিকদের বাক স্বাধীনতা দিতে হবে। প্রত্যেকটা মানুষের, ইচ অ্যান্ড এভরিবডি বাক স্বাধীনতা থাকবে, রাইট টু স্পিচ, এবং নাগরিকদের মধ্যে থাকবে মতামত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশ করবে, বাক স্বাধীনতা, মৌখিকভাবে প্রকাশ করতে পারবে, আর মুখে বলতে পারছে না, কালা বুবা, তারা কি করবে, লিখিত লেখাপড়া যদি জানে সে লেখাপড়ার মধ্যে দিয়ে প্রকাশ করতে পারবে। আবার কোন বাক স্বাধীনতা আছে, সে লিখিত ভাবেও মতামত, লিখিত অলিখিত দুই ভাবে তার বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবে এবং মতামত জানাতে পারবে। রেডিও, টিভি, সংবাদপত্র, পুস্তক লিখে তাদের মত কিন্তু প্রকাশ করতে পারবে। জন স্টুয়ার্ট মিল বলছেন উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাতে বাক স্বাধীনতা থাকতে হবে, মতামত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। রাষ্ট্র এবং তার সরকার মত প্রকাশের অধিকার কেড়ে নিতে পারে না। জন স্টুয়ার্ট মিল বলেছেন যে সত্যে পৌঁছানোর জন্য আলোচনা দরকার,
মানুষ, নাগরিকরা যদি মত প্রকাশ করতে পারে, আলোচনা করতে পারে, সেই আলোচনার মধ্যে দিয়ে কি হবে, সঠিকটা পাওয়া যাবে, সত্য প্রতিষ্ঠিত হবে। তাই প্রত্যেকটা নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। বিরোধিতা করার যে অধিকার, সরকারের গঠনমূলক কাজ হলে তাকে সমর্থন করা, আর সরকারের কাজ যদি জনস্বার্থ বিরোধী হয়, সরকারের কর্মসূচি যদি জনস্বার্থ বিরোধী হয়, তাহলে জনগণ তার সমালোচনা করবে, ক্রিটিসাইজ করবে। ক্রিটিসাইজ করা অধিকার কিন্তু জনগণের আছে। এছাড়া জন স্টুয়ার্ট মিল বলেছেন যে বিতর্কের ব্যাপারটা থাকবে, জনগণ নিজেরা যেমন আলোচনা করবে, সরকারের পক্ষে বিপক্ষে আলোচনা করবে, তেমনি আইনসভাতেও বিরোধীরা সরকারের গঠনমূলক সমালোচনা করবে, সেখানে আলাপ আলোচনা হবে। আইনসভার ভিতরে এবং দেশের আইনসভা এবং দেশের মধ্যে, আইনসভার বাইরে যত আলোচনা হবে, জনগণের মধ্যে আলোচনা হবে সরকারের কাজ নিয়ে, সরকারের ভূমিকা নিয়ে, উন্নয়ন নিয়ে যত আলোচনা হবে, বিরোধীরা যে ত্রুটিগুলি তুলে ধরবে, সরকার পক্ষ সেই ত্রুটিগুলো বিশ্লেষণ করবে, ভাববে। আইনসভার ভিতরে বিরোধী সদস্যরা যেমন সরকারের সমালোচনা করবে, সেই বক্তব্যগুলিকে সরকারকে গুরুত্ব দিতে হবে। কিন্তু বিরোধীরা আবার যদি বিরোধিতার জন্য সবসময় বিরোধিতা করে, তাহলে সেটা ঠিক হবে না। সরকারের পজিটিভ রোলকে আইনসভার ভিতরে বিরোধীদের স্বীকার করে নিতে হবে। পাশাপাশি আইনসভার বাইরে দেশের সাধারণ মানুষের মধ্যেও সরকারের কর্মসূচি নিয়ে যে বিতর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সেখানে সঠিকভাবে বলবার চেষ্টা করতে হবে সরকারকে। জনগণ অন্ধভাবে কোন পলিটিক্যাল পার্টিকে যদি অন্ধভাবে সাপোর্ট করে, একটা পার্টি ধোয়া তুলসী পাতা হতে পারে না। জনগণ যদি সমালোচনা করে, পার্টির কর্মসূচিকে বিশ্লেষণ করে, পার্টির ইস্তেহারকে বিশ্লেষণ করে, পার্টির ইডিওলজিকে বিশ্লেষণ করে, আর পার্টির নেতৃত্বকেও সেটাকে ভাবতে হবে। আর জনগণ যদি অজ্ঞ হয়, অশিক্ষিত হয়, তাহলে পার্টি কিন্তু পার্টির মুষ্টিমেয় ব্যক্তি, প্রত্যেকটা পার্টির উদারনীতি গণতন্ত্রে পার্টির নেতৃত্বে যারা থাকেন তারা বেশিরভাগই সুবিধাবাদী, এবং তারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করেন। তারা দেশে এবং বিদেশের ব্যাংক অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা জমা করেন, জনগণের টাকা, সাধারণ মানুষের পরোক্ষ ট্যাক্সের পয়সা এগুলো, এবং তারা সরকারের নিয়ম অনুযায়ী তাদের সুষ্ঠুভাবে জীবনযাপনের উপযোগী অর্থ পান, সুযোগ পান। তার উপরেও তারা এত অর্থ, জনগণের অর্থ, এইটা কিন্তু জনগণ যদি বুঝতে পারে যে আমাদের অর্থে টাকা আত্মসাৎ করছে, এটা জনগণ বুঝতে পারে না, এটা জনগণ বুঝতে পারে না, সেখানে গণতন্ত্র চলে না। এইটা আমাদের দেশে ঘর ভর্তি টাকা, 50 কোটি, 8 কোটি, 10 কোটি, সিবিআই তদন্ত হচ্ছে, ইডি তদন্ত হচ্ছে, প্রচুর টাকা পাচ্ছে, টাকা গোনার মেশিন নিয়ে যাচ্ছে, বাড়ি রেড করছে। জনগণ অজ্ঞ, অসচেতন। ভারতবর্ষের জনগণ যদি বুঝতে পারত, যে পার্টি হোক না কেন, জনগণকে নিয়েই পার্টি, তাহলে জনগণ এখানে কিন্তু এই চুরিটাকে সমর্থন করছে, নির্বাচনী বৈতরণীতে ভোট দিয়ে সেই দলকে ক্ষমতায় আনছে, পুনরায় বারবার আনে ভারতীয় গণতন্ত্রে। এখানে গণতন্ত্র অচল। জন স্টুয়ার্ট মিলের মতে যে গণতন্ত্র, তেমন জনগণ কিন্তু ভারতবর্ষের জনগণ নয়। যত বেশি যে দল টাকা চুরি করবে, যে নেতা যত বেশি টাকা চুরি করে
সুবিধাবাদী জনগণের মধ্যে বিতরণ করবে এবং নিজে ব্যক্তিগতভাবে ভোগ করবে, সে তত বেশি ভোট পায়। মস্তান রাহাজানি করে নির্বাচনকে প্রহসনে পরিণত করে মৃত ভোটারকে বাঁচিয়ে রেখে ইলেকশনের পর ইলেকশনে ভোটে জয়লাভ করে, সেই সব দেশে ডেমোক্রেসি অচল। এটা জন স্টুয়ার্ট মিলের থিওরি অনুযায়ী। নেক্সট, তাহলে গণতন্ত্রে সমালোচনা যত থাকবে, আলোচনা যত হবে আইনসভার ভিতরে এবং বাইরে, বাক স্বাধীনতা থাকবে জনগণের, তাহলে কিন্তু গণতন্ত্র বেশি সফল হবে। আর বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা জনগণের যদি না থাকে এবং আইনসভার ভিতরে বিরোধীদের না থাকে, তাহলে সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রে সাধারণভাবে বলা হয় মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অর্থাৎ অর্ধেকের সঙ্গে 1+ থাকলেই সেটা মেজরিটি। দিস ইজ সিম্পল মেজরিটি। 100 জন মেম্বারের মধ্যে 50 এর বেশি 51, 52, 53 যা হতে পারে। জন স্টুয়ার্ট মিল বলছেন এইখানে সংখ্যাগরিষ্ঠের মধ্যে দেখা গেল 99 জন এক পক্ষ, তাহলে সেই সরকারি নীতিটা ফাঁস হয়ে যাবে, সরকারি পলিসি নির্ধারণ হয়ে যাবে। কিন্তু একজন সত্যি কথা বলছে, জন স্টুয়ার্ট মিল এই সংখ্যাগরিষ্ঠ সরকারকে ভাবতে হবে যে একজনের কথা ঠিক বলছে কি বলছে না। যদি একজন ঠিক বলে, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থাতে সংখ্যাগরিষ্ঠের জোরে বিল পাস হবে না, সেই বিল সংখ্যাগরিষ্ঠ সরকার বাতিল করে দিবে। ভাববে একজন কি বলছে, তবেই গণতন্ত্র সফল হবে। যতই তাহলে গণতন্ত্র হেলদি হবে, সুস্বাস্থ্যকর হবে, উন্নত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। নেক্সট পয়েন্ট 4, ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা। দেখো, গণতন্ত্রে প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে স্বাধীনতা ভোগ করবে। স্বাধীনতা প্রত্যেকটা মানুষের অপরিহার্য। এখানে মনে রাখতে হবে স্বাধীনতা মানে সাংবিধানিক স্বাধীনতা, সংবিধানে লেখা আছে স্বাধীনতার কথা, আইনে বলা আছে প্রত্যেক মানুষ স্বাধীনভাবে চলবে, কিন্তু মানুষের পেটে ভাত নেই, মানুষের রুজি রোজগারের ব্যবস্থা নেই, মানুষের জীবনে নিরাপত্তা নেই, যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হচ্ছে। এমন স্বাধীনতা মূল্যহীন। আর মার্ক্সবাদ অনুযায়ী যে অর্থনৈতিক স্বাধীনতা আগে দরকার। ভোট দেওয়ার স্বাধীনতা আছে, সমাজে চলাফেরার স্বাধীনতা আছে, স্থায়ীভাবে বসবাসের স্বাধীনতা আছে, কিন্তু তার পেটে ভাত নেই, রোজগারের ব্যবস্থা নেই, শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। দরিদ্র মানুষ, সামাজিক স্বাধীনতা তার কাছে থাকাও যা না থাকা মূল্যহীন। ভোট দিয়ে নির্বাচনের পর নির্বাচনে ভোট দিয়ে বাসস্থানের ব্যবস্থা হয় না। আর বাসস্থানের ব্যবস্থা হলেও গভর্নমেন্ট অ্যালটমেন্ট তার নামে টাকা দিলে রাজনৈতিক ক্ষমতাসীন দলের নেতারা আত্মসাৎ করে। এই দল আত্মসাৎ করে এটা বড় কথা না, সব সময় যারা যাবে তারাই আত্মসাৎ করছে। এইসব ফুটোগুলো বন্ধ করতে হবে, তাহলে গণতন্ত্র সফল হবে। জন স্টুয়ার্ট মিল বলছেন যে ব্যক্তিগত স্বাধীনতাকে রক্ষা করতে হবে। গণতন্ত্রের উচিত ব্যক্তিগত অধিকারগুলি রক্ষা করা, গণতন্ত্রের উচিত ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা করা, বাক স্বাধীনতাকে রক্ষা করা। গরিব মানুষের বাক স্বাধীনতা থাকে না, প্রভাবশালীদের বাক স্বাধীনতা থাকে। গরিব মানুষ সত্যি কথা বললে তার কণ্ঠকে স্তব্ধ করে দেয় পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, গোয়েন্দা দিয়ে। তার লেখা স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়। সত্যি কথা বললে, সরকারের গঠনমূলক সমালোচনা করলে
গণতান্ত্রিক সরকার স্বৈরাচারী হয়ে তার অধিকার কেড়ে নিচ্ছে। সুতরাং এই জায়গায় ব্যক্তিগত স্বাধীনতাকে রক্ষা করতে হবে, জন স্টুয়ার্ট মিল বলেছেন। কোনো মতে কোনো সময়ে কোনো ব্যক্তির স্বাধীনতাকে কেড়ে দিলে গণতন্ত্র সফল হবে না। সরকার অত্যাচার করে, সংখ্যাগরিষ্ঠের মতামত সরকার সংখ্যালঘুদের উপর চাপিয়ে দেয়। আইনসভাতে সংখ্যাগরিষ্ঠের অন্যায় মতামত, অগণতান্ত্রিক মতামত, অগণতান্ত্রিক বিল, অগণতান্ত্রিক নীতি পাশ করে নেয় সংখ্যাগরিষ্ঠের জোরে, সেখানে গণতন্ত্র থাকবে না, জন স্টুয়ার্ট মিল বলছেন। জন স্টুয়ার্ট মিল বলছেন সংখ্যালঘুদের মতামতকে গুরুত্ব দিতে হবে। আইনসভাতে যে দল মেজরিটি পায়নি, যে দলগুলি মেজরিটি পায়নি, বিরোধী দল, তারা বিতর্কে অংশ নেবে। তারা কোন যুক্তি তুলে ধরছে, ন্যায়সঙ্গত কিনা, জনস্বার্থ আছে কিনা তাদের যুক্তির মধ্যে, সেটা বিশ্লেষণ করতে হবে সংখ্যাগরিষ্ঠ সরকারকে। তা যদি না করে তাহলে গণতন্ত্র ফেলিওর হবে। গণতন্ত্রে তাহলে সংখ্যালঘুর উপরে গুরুত্ব দিতে হবে। অগণতান্ত্রিক উপায়ে সংখ্যাগরিষ্ঠ সরকার, সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যালঘুদের উপরে অত্যাচার করতে পারে না। সেখানে নীতির ক্ষেত্রে সংখ্যালঘু হতে পারে, ধর্মীয় ক্ষেত্রে সংখ্যালঘু হতে পারে, ভাষার দিক থেকে সংখ্যালঘু হতে পারে। কোন সংখ্যালঘুর উপরে অত্যাচার নিপীড়ন করা যাবে না। আর যদি করে সরকার এবং জনগণের একটা অংশ করে, তাহলে সেখানে গণতন্ত্র ফেলিওর হতে বাধ্য। নেক্সট, তাহলে জন স্টুয়ার্ট মিল বলছেন চিন্তার স্বাধীনতা, কাজ করা, পেশা গ্রহণের স্বাধীনতা, চেতনার স্বাধীনতা, এগুলোকে গ্যারান্টি দিতে হবে। এগুলোকে থাকতেই হবে গণতন্ত্রকে সফল করার জন্য। গ্যারান্টি দিতে হবে, চেতনা থাকতে হবে, গ্যারান্টি দিতে হবে মানুষের মধ্যে সক্ষমতা থাকতে হবে, গ্যারান্টি দিতে হবে মানুষের ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করতে হবে, গ্যারান্টি দিতে হবে মানুষকে পেশা গ্রহণের অধিকার দিতে হবে, গ্যারান্টি দিতে হবে মানুষের বিবেকের স্বাধীনতা দিতে হবে। কিন্তু রাজনৈতিক গণতন্ত্রে বাস্তবে এগুলি কার্যকরী হচ্ছে না। কিছু কিছু দেশে কিছু কিছু বৈশিষ্ট্য কাজ করছে। জন স্টুয়ার্ট মিল তার গণতন্ত্রের সাফল্যের স্বার্থে এই সুপারিশগুলো করে গেছেন। 5, সমানুপাতিক প্রতিনিধিত্ব। নির্বাচনী কেন্দ্রে একটা রাষ্ট্রের ভোটারদের বিভক্ত করা হয়। একটা কেন্দ্র থেকে একজন ব্যক্তি, হাইয়েস্ট ভোট প্রাপ্ত ব্যক্তি নির্বাচিত হবে। জনগণ ভোটে অংশ নেবে। 18 বছর বয়স হলে ভোটাধিকার পায়, তোমরা জানো বিভিন্ন উদারনীতিক গণতান্ত্রিক রাষ্ট্রে। আর ভারতে মূল সংবিধানে 21 ছিল ভোটাধিকার পাওয়ার ক্ষেত্রে, সার্বিক ভোটাধিকার পাওয়ার ক্ষেত্রে। পরে 1987 সাল থেকে সংবিধান সংশোধন করে 21কে 18 বছর করা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভোটাধিকার হলো সার্বিক ভোটাধিকার। এই ভারতবর্ষের সংবিধানে 326 ধারায় উল্লেখ আছে সার্বিক ভোটাধিকার নাগরিকরা পাবে। কিন্তু মারা যাওয়ার পরেও ভোটাধিকার থেকে যাচ্ছে। বিদেশিরা ভোটাধিকার পাচ্ছে। বিদেশিদের ভোটের অধিকার থাকা উচিত না, রাজনৈতিক অধিকার থাকে না। সুতরাং এই রকম যদি গণতন্ত্র হয়, যেসব তৃতীয় বিশ্বের দেশগুলোতে এরকম গণতন্ত্র, ভারতের অর্থনীতির উন্নতি হোক আর যাই হোক, গরিব মানুষের সংখ্যা অনেক বেশি, শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থা ভারতবর্ষের। সংবিধানে 19(1) ধারায় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে বিলের বক্তব্য অনুযায়ী। সেই স্বাধীনতা প্রহসনে পরিণত হয়। নির্বাচনে স্বাধীনভাবে ভোটই দিতে পারে না।
এটা প্রহসন। যাই হোক, জন স্টুয়ার্ট মিলের বক্তব্যকে আমরা স্বাগত জানাই। সমানুপাতিক প্রতিনিধিত্বকে তিনি সমর্থন করেছেন। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সংখ্যালঘুদের স্থান থাকবে। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সংখ্যা মানে কি বলবো, বিরোধীদের বক্তব্য গুরুত্ব পাবে, তাহলে গণতন্ত্র সফল হবে। আর সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার প্রতিষ্ঠিত হয় যদি সংখ্যালঘুদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়, গঠনমূলক সমালোচনাকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার থাকবে না, তাহলে সে দেশের গণতন্ত্র সফল হবে। 6 হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। জন স্টুয়ার্ট মিল বলছেন 6 নম্বর পয়েন্টে, গণতন্ত্রে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার তৈরি করতে হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, পাওয়ার অফ ডিসেন্ট্রালাইজেশন। ক্ষমতাকে দুই ভাবে ভাগ করা হয়। এক হলো সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, ক্ষমতার কেন্দ্রীকরণ। দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দেশের একটা সরকার থাকবে, সেই সরকারের হাতেই সম্পূর্ণভাবে কেন্দ্রীভূত হবে এবং সেই সরকার গোটা দেশকে পরিচালনা করবে, সেই সরকারের হাতেই মূল ক্ষমতা। এটা সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, ক্ষমতার কেন্দ্রীকরণ। জন স্টুয়ার্ট মিল বলছেন ক্ষমতার কেন্দ্রীকরণ হলে গণতন্ত্র সফল হবে না, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করলে গণতন্ত্র সফল হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ কাকে বলে? কেন্দ্রীকরণের বিপরীত যে ধারণা, সেটাই হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এটা কি, ধরো একটা গোটা দেশ, কেন্দ্রে একটা শক্তিশালী সরকার থাকবে, তার আন্ডারে বহু রাজ্য বা আঞ্চলিক সরকার থাকবে। আবার ওই আঞ্চলিক সরকারের অধীনে গ্রাম স্তরে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা থাকবে। ছোট ছোট শহরগুলিতেও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার থাকবে। আবার বড় বড় শহরগুলিতেও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার থাকবে। অর্থাৎ স্থানীয় সরকার হলো স্বায়ত্তশাসিত সরকার। ভারতবর্ষে পঞ্চায়েত আছে, তাহলে ভারতবর্ষ ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতিকে গ্রহণ করেছে। গণতন্ত্রকে সফল করবার জন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে, একথা জন স্টুয়ার্ট মিল বলছেন। গ্রাম স্তরে পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠিত করা। পঞ্চায়েতি রাজের মধ্যে আবার 3টি স্তর আমাদের দেশে আছে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। গ্রামের মানুষ এট এ টাইম গ্রাম পঞ্চায়েতের সদস্য তাদের মধ্যে থেকে নির্বাচিত করছে, এট এ টাইম তাদের মধ্যে থেকে পঞ্চায়েত সমিতির সদস্যদের নির্বাচন করছে, আবার গ্রাম এলাকা থেকেই জেলা পরিষদের সদস্যদের নির্বাচিত করছে। তাহলে গ্রামের অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সব ক্ষেত্রে কিন্তু গ্রামীণ মানুষই সরাসরি ভাবে অংশ নিচ্ছে। এতে গণতন্ত্রকে সফল করছে, অংশ নিতে পারছে জনগণ। পার্টিসিপেশন, এটা খুব গুরুত্বপূর্ণ গণতন্ত্রকে সফল করবার জন্য, আমরা আলাদা পয়েন্টে আলোচনা করেছি। তাহলে স্বায়ত্তশাসিত সংস্থা গড়ে তুলতে হবে। এবার শহরগুলিতে, শহরের পৌরসভা, কাউন্সিলর, চেয়ারম্যান, গ্রামে পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান, অন্যান্য মেম্বার, পঞ্চায়েত সমিতিতে সভাপতি, সহসভাপতি, অন্যান্য মেম্বার, জেলা পরিষদে সভাধিপতি, সহসভাধিপতি এবং অন্যান্য মেম্বার, পৌরসভাতে কাউন্সিলর, চেয়ারম্যান, অন্যান্য মেম্বার মানে কাউন্সিলর। এ স্থানীয়ভাবে পরিচালিত হচ্ছে। এগুলোর উপরে রাজ্য সরকারের নিয়ন্ত্রণ আছে।
কেন্দ্র সরাসরি ভাবে এখানে টাকা দিচ্ছে, রাজ্য সরকারও টাকা দিচ্ছে, পৌরসভাকে দিচ্ছে, পঞ্চায়েতগুলোকে দিচ্ছে। আর বড় বড় শহর কলকাতার মতো এইগুলোতে হচ্ছে তোমার কর্পোরেশন, অনেকগুলি পৌরসভা নিয়ে একটা কর্পোরেশন, যেগুলো বিগ সিটি সেগুলোতে তোমার এই কর্পোরেশন। তাহলে ক্ষমতাটা কি হলো? আমাদের দেশের মতো ভাবো যে দিল্লিতে কেন্দ্রীভূত নয়, 28টা রাজ্য আছে, আবার 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, ক্ষমতা ছড়িয়ে দেওয়া হচ্ছে উঁচু থেকে নিচ পর্যন্ত। এটা হলো ক্ষমতা বিকেন্দ্রীকরণ। দেখো, জন স্টুয়ার্ট মিল হলো পুঁজিবাদী অর্থনীতি, পুঁজিবাদী গণতান্ত্রিক, উদারনীতি গণতান্ত্রিক সরকারের পক্ষে সুপারিশ করেছেন। তাই সেখানে কিন্তু তত্ত্বগতভাবে ক্ষমতা বিকেন্দ্রীকরণের তত্ত্বযুক্ত। ক্ষমতা বিকেন্দ্রীকরণকে মার্ক্সবাদ সমর্থন করে না, মার্ক্সবাদ অনুযায়ী ক্ষমতা কেন্দ্রীকরণকে সমর্থন করা হয়। ক্ষমতা কেন্দ্রীকরণ সেটাই হলো মার্ক্সবাদীদের মতে প্রকৃত ডিসেন্ট্রালাইজেশন, প্রকৃত বিকেন্দ্রীকরণ। কিন্তু পুঁজিবাদী গণতন্ত্রের সমর্থকরা জন স্টুয়ার্ট মিল যে ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা বলছে, আসলে কিন্তু সেটা ক্ষমতা বিকেন্দ্রীকরণ নয়। ক্ষমতা বিকেন্দ্রীকরণ অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার উপরে কঠোর নিয়ন্ত্রণ আছে রাজ্য সরকারের, কঠোর নিয়ন্ত্রণ আছে কেন্দ্র সরকারের। তাহলে এই ক্ষমতা এক হাতে দেওয়া, আর এক হাতে গালে থাবড়ি দিয়ে ক্ষমতা কেড়ে নেওয়া। আর ক্ষমতা বিকেন্দ্রীকরণ উপর থেকে নিচে চাপিয়ে দেওয়া বাস্তবে মার্ক্সবাদীদের বক্তব্য। আর ক্ষমতা কেন্দ্রীকরণ হচ্ছে গ্রাস রুট থেকে সিদ্ধান্ত হইতে হইতে উপরের দিকে যাবে। গ্রাম স্তরের সিদ্ধান্ত অঞ্চল স্তরে যাবে, অঞ্চল স্তরে সিদ্ধান্ত ব্লক স্তরে যাবে, ব্লক স্তরের সিদ্ধান্ত জেলা স্তরে যাবে, জেলা স্তরের সিদ্ধান্ত রাজ্য স্তরে যাবে, রাজ্য স্তরের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্তরে যাবে, তারপরে কেন্দ্রীয় স্তরের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে সেটাকে পাঠিয়ে দিবে একদম কেন্দ্রীয়, রাজ্য, জেলা, ব্লক, অঞ্চল, গ্রাম পর্যন্ত আসবে। এটাই হচ্ছে রিয়াল ডেমোক্রেসি। জন স্টুয়ার্ট মিলের কিন্তু ক্ষমতা কেন্দ্রীকরণের বক্তব্য নয়, জন স্টুয়ার্ট মিল বলছেন ক্ষমতা বিকেন্দ্রীকরণ। ওকে, তাহলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করলে, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার করলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে। এতে শিক্ষার, হ্যাঁ, ক্ষমতা বিকেন্দ্রীকরণ হলে কি হবে? পঞ্চায়েত স্তরে গ্রামীণ মানুষ পঞ্চায়েত ভোট দিচ্ছে, সরকার পরিবর্তন করছে, তাতে রাজনৈতিক শিক্ষার বিস্তার করছে। জেলা পরিষদে ভোট দিচ্ছে, পঞ্চায়েত সমিতিতে ভোট দিচ্ছে, সরকার গঠন করে 3টি স্তরে একই দিনে ভোট হয়। পৌরসভাতে যখন ভোট হচ্ছে, জনগণ রাজনৈতিক সচেতন হচ্ছে, সরকার স্থানীয় সরকারকে পরিবর্তন করতে পারছে, আরো বেশি বেশি করে জনগণ রাজনীতিতে অংশগ্রহণ করছে। কিন্তু একটা কথা কি, আমি আগেই বলেছি যে ভোট দিলেই যে পেটে ভাত থাকবে, ভোট দিলেই যে দেশ করাপশন মুক্ত হবে তা নয়। কিন্তু ভোট তো মানুষ দিচ্ছে, করাপশন মুক্ত প্রশাসন পাচ্ছে, পুলিশ নিরপেক্ষ ভাবে কাজ করে, পুলিশের কাজ সমাজসেবা করা, মানুষের সিকিউরিটি দেওয়া। এত মানুষ খুন হচ্ছে কেন? রাষ্ট্র ফেলিওর, গণতন্ত্র ফেলিওর হচ্ছে। কিন্তু জন স্টুয়ার্ট মিল বলছেন যে এগুলিকে সঠিকভাবে যদি করা যায়, এগুলিকে সঠিকভাবে করা যায়, স্বায়ত্ত শাসনকে যদি সঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু গণতন্ত্র সফল হবে। যে উদ্দেশ্য নিয়ে পঞ্চায়েতগুলি তৈরি হয়েছিল, গ্রামীণ স্বায়ত্তশাসিত সংস্থা, আবারও কিন্তু সেই পুরাতন জমিদার তন্ত্রের, সামন্ততান্ত্রিক, সামন্ত প্রভুদের যে আধিপত্য ছিল পঞ্চায়েত ব্যবস্থার আগে, ঠিক আবারও গ্রামের মানে করাপশনের সঙ্গে যুক্ত প্রভাবশালী, হ্যাঁ, রাজনীতিকে নিজেদের স্বার্থে বাহু বলে, অর্থ বলে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এবং নির্বাচিত প্রতিনিধিরা যদি ব্যবসা আর মতো অর্থ বিনিয়োগ করে রাজনীতিতে, একটা পদ পাওয়ার জন্য অর্থ বিনিয়োগ করে, তাহলে সে ব্যবসায়ী মনোবৃত্তিতে রাজনীতি করে, সরকারি কাজ করে
তার বিনিময়ে লাভ করবে না, এটা কখনোই হয় না। তাই গণতন্ত্র সেখানে কিন্তু ফেলিওর হচ্ছে। নেক্সট 7 নম্বর, যোগ্য ব্যক্তি, দক্ষ প্রশাসক এবং নৈতিক চেতনা সম্পন্ন ব্যক্তি রাজনৈতিক নেতৃত্বে যাবে। এই কথা জন স্টুয়ার্ট মিল বলছেন। গণতন্ত্রকে সফল করতে গেলে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। জনগণ সচেতন, তাহলে গণতন্ত্রকে রক্ষার সক্ষমতা জনগণের মধ্যে থাকতে হবে। জন স্টুয়ার্ট মিল বলছেন জনগণ গণতন্ত্রকে রক্ষা করার ক্ষমতা রাখে, সামর্থ্য আছে তার। সুতরাং সেই জায়গায় এবং জনগণের মধ্যে মরাল ক্যারেক্টার আছে এবং তারা যাকে ভোট দিয়ে পাঠাচ্ছে তারও মরাল ক্যারেক্টার থাকবে, তার মধ্যে যোগ্যতা থাকবে, তার মধ্যে কর্মদক্ষতা থাকবে। তাই এক্ষেত্রে জন স্টুয়ার্ট মিল বলছেন যে অবশ্যই যারা প্রশাসক হবেন, রাজনৈতিক প্রশাসক হবেন, তারা নৈতিক চেতনা সম্পন্ন হবেন এবং তারা দায়িত্বশীল হবেন। নেতাদের মধ্যে দায়বদ্ধতা থাকবে যে আমি সমাজের সেবক। বলা হয় যে রাজনীতিবিদরা বলেন, মিটিং এ মজলিসে বলেন যে আমরা সমাজের সেবক। বাস্তবে জনগণ সচেতন নয় বা জনগণ তারাও সুবিধাবাদী। তার জন্যে তার 5টা হোটেল, তার বাড়ি গাড়ি, তার 10,000 কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া, এগুলো জানে, কিন্তু তার সত্ত্বেও তার বক্তব্য শুনছে ফলাও করে। এমনও অজ্ঞ অসচেতন জনগণ হইলে ডেমোক্রেসি ফেলিওর হতে বাধ্য। মিলের তত্ত্ব এখানে ভুল হয়ে যাবে। নেক্সট, মিল 11 নাম্বার, মিল গণতন্ত্রকে সফল করবার জন্য একাধিক ভোটাধিকারের কথা বলেছেন। প্লুরাল ভোটিং পাওয়ার। প্লুরাল ভোটিং পাওয়ারটা কি? যারা শিক্ষিত সচেতন মানুষ তাদের হাতে একাধিক ভোটের অধিকার দিতে হবে। তিনি অনেক সময় বলেছেন যে অজ্ঞ অসচেতন ব্যক্তির হাত থেকে ভোটের অধিকার কেড়ে নেওয়া উচিত। অজ্ঞ অসচেতন, তিনি নারীর ভোটের অধিকারের কথা বলেছেন, কিন্তু যেখানে নারী পুরুষের দ্বারা প্রভাবিত হয়, স্বামীর দ্বারা প্রভাবিত হয়ে ভোট দেয়, তার ভোটাধিকার থাকা উচিত না। দেশের যে কর দেয় না, ট্যাক্স দেয় না, তার ভোটাধিকারকে সে মিসইউজ করে, আর যে কর দেয় সে ভোটাধিকারকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, সুতরাং তার ভোটের অধিকার থাকা দরকার। তাহলে জন স্টুয়ার্ট মিল ভোটের অধিকারকে শর্ত সাপেক্ষ করেছেন। তার কারণ হলো গণতন্ত্র শর্ত সাপেক্ষ। গণতন্ত্রকে সফল করতে গেলে যারা শিক্ষিত মানুষ তাদেরকে একের বেশি ভোট দেওয়ার অধিকার দিতে হবে। শিক্ষিতরা একের বেশি ভোটাধিকারকে যথাযথভাবে প্রয়োগ করতে পারবে। তবে এই ধারণাটা বিতর্কিত। তাহলে দেখো শিক্ষিতরা ভোটের অধিকার দিতে পারবে, তাহলে সার্বিক ভোটাধিকার এর লাভটা কি? এই যে আজকে সার্বিক ভোটাধিকার ইংল্যান্ডে প্রথম চালু হয়েছে। ইংল্যান্ডে সার্বিক ভোটাধিকার কিন্তু চট করে প্রতিষ্ঠিত হয়নি, অনেক লড়াই করতে হয়েছে। 1688 সালের বিপ্লবের পর ইংল্যান্ডের ধনিক বণিক শ্রেণী, পুঁজিপতি শ্রেণী তারা ক্ষমতায় এসেছে। পার্লামেন্টে সামন্ত প্রভুদের ক্ষমতাচ্যুত করে জনগণের পক্ষ হয়ে তারা ক্ষমতা ভোগ করছে। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র 1688 বিপ্লবের পরে। কিন্তু ভোটাধিকার পেল 1900 সালের পরে। এখানে এর জন্য লড়াই করতে হয়েছে সার্বিক ভোটাধিকার। ইংল্যান্ডে অলিখিত সংবিধান, সেখানে ভোটাধিকার সংবিধানে লেখা নাই, কিন্তু পার্লামেন্ট আইন করে ভোটাধিকারকে দিয়েছে। বিভিন্ন সংস্কার আইনের মাধ্যমে ইংল্যান্ডে ভোটের অধিকার পেয়েছে। সংস্কার আইন বিভিন্ন সময়ে 1832 সালে রিফর্মস অ্যাক্ট পাস হয়েছে, 1867 সালে রিফর্মস অ্যাক্ট পাস হয়েছে, 1885 সালে রিফর্মস অ্যাক্ট পাস হয়েছে এবং 1900 সালের পরে ভোটের অধিকার পেয়েছে। প্রথমে পুরুষরা পেয়েছে, তারপরে প্রথমে যারা পুরুষ সবাই না, কিন্তু
যারা যারা শিক্ষিত তারা পেয়েছে, যারা সম্পত্তির অধিকারী তারা পেয়েছে, সবাই পায়নি। পরবর্তীকালে সার্বিক ভোটাধিকার, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে সবাই ভোটের অধিকার পাবে। এটা হলো সার্বজনীন ভোটাধিকার। এটা অনেক পরে পেয়েছে। আর এই সার্বজনীন ভোটাধিকার বিভিন্ন দেশের সংবিধানে লিপিবদ্ধ হয়েছে। তো জন স্টুয়ার্ট মিল, আমি আগে বলেছি, জন স্টুয়ার্ট মিল 1860 সালে জন্মগ্রহণ করেছেন, 1873 সালে তিনি মারা গেছেন। তাহলে তিনি এই সমস্ত বক্তব্য 1850-এর দশকে এই বক্তব্যগুলি তিনি তুলে ধরেছেন, 1860-এর দশকে এই বক্তব্যগুলি তিনি তুলে ধরছেন। ওকে, তখন কিন্তু সার্বিক ভোটাধিকারের জন্য ইংল্যান্ডের লোক লড়াই করছে। তাহলে সেই প্রেক্ষাপটে উনি বলছেন যে যারা শিক্ষিত মানুষ তাদের একাধিক ভোটের অধিকার, কিন্তু এটাও গণতান্ত্রিক কাঠামো আজকের দিনে দাঁড়িয়ে একাধিক ভোটের অধিকার গ্রহণযোগ্য নয়। যারা শিক্ষিত তারা ভোটের অধিকার পাবে, এটাও গ্রহণযোগ্য নয়। কিন্তু জন স্টুয়ার্ট মিল সেই প্রেক্ষাপটে বলেছেন যে যারা শিক্ষিত মানুষ তাদের একের অধিক বেশি ভোটাধিকার দেওয়া উচিত। 8 নাম্বার, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক ঐক্য। জন স্টুয়ার্ট মিল বলছেন সেই দেশে গণতন্ত্র সফল হবে, সেই রাষ্ট্রেই গণতন্ত্র সফল হবে যে রাষ্ট্রের জনগণ সচেতন এবং সক্ষম, একে অপরকে সহযোগিতা করে, অর্থাৎ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা, এবং আইনসভাতে বিরোধী পক্ষ সরকার পক্ষ একে অপরকে সহযোগিতা করবে, বিপদে ফেলবে না। তাহলে কিন্তু সেই দেশে সেই রাষ্ট্রে গণতন্ত্র সফল হবে। আর যদি প্রত্যেকটা মানুষ সমাজের সাধারণ যে জ্ঞান, কমন সেন্স, সমাজে কমন সেন্সটা কিন্তু প্রত্যেকটা মানুষের থাকতে হবে। কমন সেন্স না থাকলে গণতন্ত্র সফল হবে না। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, মানুষের প্রতি হিংসা নয়, বিদ্বেষ নয়, মানুষ মানুষকে সাহায্য করবে, কোঅপারেট করবে, মানবতার কথা ভাববে, তাহলে কিন্তু জনগণের মধ্যে একটা কমন সেন্স চলে আসবে এরকম করে, আর সেখানে কিন্তু গণতন্ত্র সফল হবে। নাগরিকদের উচিত, গণতন্ত্রের নাগরিকদের উচিত প্রত্যেককে মর্যাদা দিবে, সম্মান দেওয়া, প্রত্যেক মানুষ মানুষ হিসাবে মর্যাদা দিবে, প্রত্যেককে একে অপরকে মর্যাদা দিবে, সমাজ সুন্দর হবে, সমাজের রীতিনীতি ভালো হবে, সমাজের ন্যায় অন্যায় বিবেচনাগুলি মানুষের মধ্যে গড়ে উঠবে, তাহলে কিন্তু গণতন্ত্র সফল হবে। 9 নম্বর হচ্ছে মিল গণতন্ত্রের পূজারী। উনি বলছেন যে গণতন্ত্রকে সফল করতে গেলে ও সমাজতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করলে হবে না। ও মার্কস তো কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে সমাজতন্ত্রের কথা বলছেন। সমকালীন সময়ে 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থ লিখেছেন মার্কস এঙ্গেলস। ঠিক সেই সময়ে কিন্তু মিল তার তত্ত্ব লিখছেন, গণতন্ত্রের সাফল্যের শর্তগুলো বলছেন। তো মার্ক্সবাদ অনুযায়ী যে সমাজতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য সেগুলো তিনি সমর্থন করেননি। ওকে, আচ্ছা, আবার রাষ্ট্রের বিরোধিতা করেননি, রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হবে, এবং তিনি লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমের পক্ষে বলছেন। তা লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমের পক্ষে বলে তিনি বলছেন যে কি করতে হবে, যে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম এই যে পরিকাঠামো, এটা হলো শ্রেষ্ঠ একটা শাসন কাঠামো, সমাজতান্ত্রিক কাঠামো ভালো নয়। ওকে, রাজতন্ত্র ভালো নয়, তাই লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম। তবে একটা কথা মনে রাখবে যে ইংল্যান্ড কিন্তু রাজতন্ত্রের বিরোধিতা করে না। ইংল্যান্ডে এখনো গণতান্ত্রিক সরকার, মানে কমন সভাতে যারা নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত, আর লর্ড সভাতে যারা সদস্য যারা, তারা কিন্তু কেউ জনগণের ভোটে নির্বাচিত নয়। তাহলে এটা একটা অগণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে। আবার বংশগত ব্যাপার মানে অগণতান্ত্রিক প্রতিষ্ঠান। আবার ধরো রাজা বা রানী, সেও কিন্তু অগণতান্ত্রিক প্রতিষ্ঠান, বংশগত ভাবে ক্ষমতায় আসতেন। তাহলে ইংল্যান্ড একদিকে রাজতান্ত্রিক, অন্যদিকে গণতান্ত্রিক। ওকে, আচ্ছা, এই গণতান্ত্রিক কাঠামোতে জন স্টুয়ার্ট মিল বলছেন যে এই গণতান্ত্রিক কাঠামো হচ্ছে সব থেকে ভালো। আর গণতান্ত্রিক কাঠামোতে
রাষ্ট্রের কাজে জনগণ অংশ নিলে ভালো, আর যদি অংশ না নেয়, অ্যাপাথি, উদাসীন রাজনৈতিক কাজকর্ম সম্পর্কে, সরকারি সিদ্ধান্ত সম্পর্কে, তাহলে গণতন্ত্র সেখানে সফল হবে। তাই গণতন্ত্রকে সফল করতেই হবে, গণতান্ত্রিক কাঠামোকে গ্রহণ করতেই হবে। গণতান্ত্রিক কাঠামো হচ্ছে বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ ব্যবস্থা। সুতরাং গণতন্ত্রকে জন স্টুয়ার্ট মিল এইভাবে রক্ষা করবার কথা বলেছেন। জন স্টুয়ার্ট মিল বলেছেন যে ডেমোক্রেসি হলো বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট। সরকারের যত মানে কাঠামো আছে তার মধ্যে উদারনীতি গণতন্ত্র হলো শ্রেষ্ঠ, আর উদারনীতি গণতন্ত্র হলো শ্রেষ্ঠ। আর গণতন্ত্রকে সফল করতে গেলে তিনি যেসব কথাগুলো বলেছেন সেগুলো জনগণের মধ্যে, শাসক শ্রেণীর মধ্যে গড়ে তুলতে হবে। নেক্সট, জনগণকে শুধু লেখাপড়া শেখালেই হবে না, জনগণকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, পলিটিক্স বুঝতে হবে। পলিটিক্সে উদাসীন থাকলে সেই রাষ্ট্রের উন্নতি হবে না। পলিটিক্সের উদাসীন থাকলে সংখ্যাগরিষ্ঠ সরকার সেরে নীতি গ্রহণ করবে, সেখানে গণতন্ত্রকে তারা হত্যা করবে, পরিকল্পিতভাবে হত্যা করবে। মেজরিটি মাস্ট বি, অবশ্য যদিও মিল কিন্তু এই মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, দিস ইজ নট ডেমোক্রেসি। 100 জনে একজন যদি একসাথে কথা বলে এবং সেই মতকে প্রতিষ্ঠিত করতে হবে, এটাই মিলের কাছে গণতন্ত্র। নেক্সট, পেশা দক্ষ প্রশাসন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উদারনীতি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে যারা সরকার গঠন করবেন, শাসন বিভাগ, এক্সিকিউটিভ বডি, তোমরা জানো সেই সরকারের 3টি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আইন বিভাগের মধ্যে সদস্যদের বেছে নিয়ে এক্সিকিউটিভ বডি তৈরি হয়, মন্ত্রিসভা গঠিত হয়। মন্ত্রিসভা ওইটাই হলো শাসন বিভাগ, মনে রাখবে। এবং জনপ্রতিনিধি, এটা হচ্ছে রাজনৈতিক অংশ। প্রত্যেকটা স্তরে রাজনৈতিক অংশ, তার পাশে কিন্তু অরাজনৈতিক অংশ। অরাজনৈতিক, তাহলে প্রশাসনের দুটো অংশ, একটা হচ্ছে বা শাসন বিভাগের দুটো অংশ, একটা রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। ওকে, আচ্ছা, এবার রাজনৈতিক অংশকে সাচ্চা হইতে হবে, সৎ হইতে হবে, কর্মদক্ষ হইতে হবে, বিচক্ষণ হইতে হবে। সেই কৌটিল্যের কথা মনে রাখো। হ্যাঁ, রাজাকে জ্ঞানী হইতে হবে, রাজাকে সৎ হইতে হবে, রাজাকে বিচক্ষণতার অধিকারী হইতে হবে, দূরদর্শিতা থাকতে হবে, সাহস থাকতে হবে, গায়ে বল থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, কূটনীতিক বোধ থাকতে হবে। অর্থশাস্ত্র গ্রন্থে কৌটিল্য বলেছেন। তাই গণতান্ত্রিক সরকারেও কিন্তু এই ধরনের ক্ষমতা, এই ধরনের দক্ষতা সরকারের মধ্যে থাকতে হবে। তাই গণতন্ত্র, রাজনৈতিক প্রশাসনের মধ্যে দুর্নীতি রোধ করতে হবে, যোগ্য ব্যক্তি মানে যাবে এবং বিশেষজ্ঞ কর্মচারী থাকবে। বিশেষজ্ঞ কর্মচারী অর্থাৎ এক্সিকিউটিভ বডির যে অরাজনৈতিক অংশ, আমলারা সৎ হবে। গণতান্ত্রিক সরকারের জনপ্রতিনিধি অভিজ্ঞ নয়, অনভিজ্ঞ, তার মধ্যে প্রশাসনিক জ্ঞান নেই, না থাকাই স্বাভাবিক। কিন্তু যিনি শিক্ষিত অফিসার, রাজনৈতিক প্রশাসন আমলা, তিনি শিক্ষিত, তাকে কিন্তু সৎ হতে হবে। তবে একটা কথা কি, অরাজনৈতিক অংশ প্রশাসনের এবং রাজনৈতিক অংশ, এই দুয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। রাজনৈতিক অংশ গণতন্ত্রে, রাজনৈতিক অংশ মর্যাদা বেশি, রাজনৈতিক অংশে ক্ষমতা বেশি, তার আন্ডারে থাকছে অরাজনৈতিক অংশ। তাই রাজনৈতিক অংশ যদি করাপশনের সঙ্গে যুক্ত হয়, অটোমেটিক্যালি অরাজনৈতিক অংশ করাপশনের সঙ্গে যুক্ত। এই যে ভারতের জনপ্রতিনিধিরা করাপশনের সঙ্গে যুক্ত, হাজার হাজার কোটি টাকা চুরি করে, পাশাপাশি তাদের তল্পি বাহক অ্যাডমিনিস্ট্রেশন, নন পলিটিক্স প্রশাসক, অরাজনৈতিক প্রশাসক,
তারাও কিন্তু করাপশনের সঙ্গে যুক্ত। তাহলে বিচার হয় না কেন? বিচার বিভাগ এর হাত পা বাঁধা, তথ্য পায় না। ইডি, সিবিআই সব মার্ডার হচ্ছে, সিবিআই তদন্ত করে কিছু পাচ্ছে না, প্রকৃত মার্ডাররা ধরতে পারছে না। হাজার 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 কোটি ক্যামেরায় দেখাচ্ছে, টাকা গুনছে, কিন্তু মানুষ ক্যামেরায় দেখতে পাচ্ছে না যে এর ফাঁসি হলো, এর জেল হলো, দেখতে পাচ্ছে না। এমনটি কিন্তু গণতন্ত্র নয়। অদক্ষ, অশিক্ষিত, অশিক্ষিত মানে লেখাপড়া জানলেই শিক্ষিত হয় না। তাহলে বিশেষজ্ঞ হলেই হবে না, তাই দক্ষ হইতে হবে, সৎ হইতে হবে, বিশেষজ্ঞ হইতে হবে, নলেজ থাকতে হবে, সততা থাকতে হবে, তাহলে গণতন্ত্র সফল হবে। এই বক্তব্য জন স্টুয়ার্ট মিল গণতন্ত্রের সাফল্যের তত্ত্বে তিনি বলেছেন। যাই হোক, আমরা একটা সামগ্রিক আলোচনা করব। গণতন্ত্রকে সফল করবার জন্য জন স্টুয়ার্ট মিল যে বক্তব্যগুলো তুলে ধরেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে পৃথিবী প্রায় দেশেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে। কোন কোন দেশে সামরিক সরকার আছে, কোন কোন দেশে ডিক্টেটরশিপ আছে, কোন কোন দেশে টিম টিম করছে সমাজতান্ত্রিক ব্যবস্থা। সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্যবস্থা গৃহীত হয়েছিল 1917 সালে বলশেভিক পার্টির নেতা লেনিনের নেতৃত্বে। 1991 সালে সেই সমাজতন্ত্র তাসের ঘরের মতো ভেঙে গেছে। এই সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের কয়েকটা দেশে, রোমানিয়া, বুলগেরিয়া, আলবানিয়া, যুগোস্লাভিয়া, এই সব দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠেছিল। স্টালিন এই সব দেশে বলা হয় যে বিপ্লবকে রপ্তানি করেছিল। মার্ক্সবাদ বিপ্লবের রপ্তানিকে সমর্থন করে না। যাই পূর্ব ইউরোপে সেই সব দেশে সমাজতন্ত্র ভেঙে চুরমার হয়ে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে এক্সট্রা 15টা রাষ্ট্র তৈরি হয়েছে, ইউক্রেন, বেলারুস, লাতভিয়া, এস্তোনিয়া প্রভৃতি 15টা রাষ্ট্র। সেই সব দেশের ডেমোক্রেটিক সিস্টেম চালু হয়েছে। রাশিয়াতে সমাজতান্ত্রিক ভেঙে সেখানে নিজেই তোমার চালু হয়েছে কি গণতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা। আর পশ্চিমী যে গণতন্ত্র, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মানি, অস্ট্রেলিয়া সব দেশে, ব্রাজিল, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। বিশ্বে 1991 এর আগে পৃথিবীর 7 ভাগের 1 ভাগ অংশে সমাজ ভূখণ্ডগত ভাবে পৃথিবীর 7 ভাগের 1 ভাগ অংশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সমাজতান্ত্রিক ব্যবস্থা আর রাষ্ট্রগুলিতে, পূর্ব জার্মানিতে সমাজতন্ত্র ছিল, সব তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়েছে। সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতারা এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার ম্যানেজমেন্ট করাপশনের সঙ্গে যুক্ত ছিল। সেখানেও কিন্তু মিলের বক্তব্য তাৎপর্যপূর্ণ। সমাজতন্ত্রে করাপশনের সঙ্গে যুক্ত হওয়াতে কমিউনিস্ট পার্টির সুবিধাবাদী নীতি, ব্যক্তিগত স্বার্থ আত্মসাৎ করার ফলে সেই সব দেশে অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছিল। সমাজতন্ত্রের মূল কথা হলো প্রত্যেকটা মানুষ কাজ করবে সামর্থ্য অনুযায়ী, আর কাজ অনুযায়ী মজুরি পাবে, অভাব থাকবে না। রাইট টু ওয়ার্ক কম্পালসারি। পুঁজিবাদী গণতন্ত্রে বেকারত্ব একটা বড় বৈশিষ্ট্য। আজকে বিশ্বায়নের প্রেক্ষাপটে বেকার সংখ্যা বেড়েছে, কাজ পেয়েছে সামান্য মজুরিতে। শিল্পায়নের প্রথম যুগের যারা শিল্প নিযুক্ত শ্রমিক ছিল, আজকের পুঁজিবাদী গণতান্ত্রিক শিল্পায়নে তারাই হয়েছে আজকে ইঞ্জিনিয়ার, তারাই হয়েছে আজকে ম্যানেজমেন্টের মানুষ। সুতরাং অর্থ বৈষম্য, ধন বৈষম্য মানুষে মানুষে
এটা বেড়েছে। গণতন্ত্র বাস্তবে রূপায়িত হচ্ছে না। যাই হোক, জন স্টুয়ার্ট মিল তাহলে যে বক্তব্যগুলো বলেছেন, সেই বক্তব্যগুলো আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিনিধিদের, গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণকে। মিল গণতন্ত্রকে সফল করবার জন্য যে বক্তব্যগুলো তুলে ধরেছেন, আমি পয়েন্ট আকারে বোর্ডে আলোচনা করেছি, লিখেছি এবং তার ভিত্তিতে আলোচনা করলাম। এইগুলোকে স্মরণ করা উচিত। এগুলোকে স্মরণ করলে বিশ্বের যে সন্ত্রাসবাদ কার্যকলাপ, অর্থনৈতিক কারণে, সংকীর্ণ ধর্মীয় কারণে এবং বিশ্বে যে মৌলবাদী শক্তির উত্থান এবং যারা গণতন্ত্র করে জাহির করছে যেসব দেশ, মৌলবাদী শক্তি মানব সভ্যতার বিরোধী, সন্ত্রাসবাদ মানবতার বিরোধী, পাশাপাশি গণতান্ত্রিক সরকারে যারা জনপ্রতিনিধি এবং অরাজনৈতিক প্রশাসক, তারা প্রত্যেকেই করাপশনের সঙ্গে যুক্ত। তারা মুষ্টিমেয় ব্যক্তি। প্রত্যেক দেশের প্রশাসক করাপশনের সঙ্গে যুক্ত। ব্যতিক্রম কিছু ব্যক্তি, তাদেরও ওই করাপশনের সঙ্গে সুরে সুর মিলিয়ে কাজ করতে হয়। সুতরাং তাদের উদ্দেশ্যে আমাদের ছাত্র হিসাবে বক্তব্য, মিলের তত্ত্বকে তাদের পড়তে হবে, মিলের তত্ত্বকে তাদের গ্রহণ করতে হবে। সরকারি ব্যবস্থাপনাতে একটা আইপিএস আইএস অফিসার, গোয়েন্দা, তাদের ভুরি ভুরি সুযোগ আছে। সুন্দর জীবন গড়ে উঠবে তাদের পরিবারে। ব্যাংক ব্যালেন্স হবে সরকারি সুযোগ সুবিধাতেই, বেতনে, ভাতাতে। এই বেতন ভাতা, তা ভাবতে হবে তাদের এই বেতন ভাতা কিন্তু জনগণের পয়সায়। প্রত্যেকটা মানুষ পরোক্ষ কর দেয়। আর যারা বিশেষ করে উৎপাদনের সঙ্গে যুক্ত, তারাই কিন্তু দ্রব্য উৎপাদন করছে, আর তার ফল তা ভোগ করছে কিন্তু এই রাজনৈতিক এবং অরাজনৈতিক প্রশাসকরা জালিয়াতি করে, স্বজন পোষণ নীতি গ্রহণ করে। এইটা তাদের ভাবতে হবে। তাহলে প্রত্যেক দেশের গণতান্ত্রিক সরকার একটা বিশুদ্ধ সরকারের দিকে যাবে এবং প্রত্যেকটা দেশের জনগণও কিন্তু, জনগণের মধ্যে, আমি আগে জন স্টুয়ার্ট মিল বলেছেন, জনগণ শিক্ষিত হইতে হবে, সচেতন হইতে হবে, ত্যাগী হইতে হবে। জনগণও ত্যাগ করার শিক্ষাটা। ওই যে কথাই আছে, বড়দের দিকে দেখে ছোটরা শিখে। দেশের শাসক তারা যখন সৎ হয়ে যাবে, প্লেটোর রিপাবলিক গ্রন্থে উল্লেখিত রাজার বয়স হবে 50 বছর, শাসক শ্রেণীর পরিবার থাকবে না। শাসক শ্রেণীর মানে কি, পরিবার থাকুক, পরিবারের জন্য তো সরকারের, জনগণ ভাবছে, জনগণ তো টাকা দিচ্ছে, জনগণের ট্যাক্স দিচ্ছে জনগণ। এ বাদেও জনগণ আজকে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমে জিএসটি আদায় করছে। কি রাজ্য স্তরে জিএসটি, কেন্দ্রীয় স্তরে জিএসটি, একটা জিনিস কিনলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত সেই জিনিসের মধ্যে ট্যাক্স ধরে নিচ্ছে। এক কাপ চা খেলে ট্যাক্স দিচ্ছে, জিএসটি দিচ্ছে। তাহলে যারা টাকা চুরি করছেন, রাজনৈতিক প্রশাসক যারা এবং যারা অরাজনৈতিক প্রশাসক, তারা প্রত্যেকেই সকল মানুষের পয়সা চুরি করছেন। তাই জনগণ যেদিন বুঝবে, মিলের তত্ত্ব অনুযায়ী জনগণের মধ্যে চেতনা আসবে, আসতে তো বাধ্য। অনেক মানুষের মধ্যে চেতনা বাড়ে, চেতনা বৃদ্ধি এটা আস্তে আস্তে হয়। 100% সব মানুষ সচেতন হয়ে যাবে মিলের তত্ত্ব অনুযায়ী,
100% মানুষ শাসকের মধ্যে সবাই করাপশনের সঙ্গে যুক্ত হয়ে যাবে তা কিন্তু নয়। করাপশনের সঙ্গে যারা যুক্ত আজকে বিশ্বের বিভিন্ন দেশে, আমি শুধু ভারতবর্ষের কথা বলছি না, গোটা পৃথিবীতে ব্রাজিল, বাংলাদেশ, পাকিস্তান মারাত্মকভাবে করাপশন। উন্নত দেশগুলো এমনি উন্নত নয়, সেসব দেশে করাপশন কম আছে। করাপশন কম আছে সুইডেন, সুইজারল্যান্ড, এইসব দেশে করাপশন কম আসে। আমাদের দেশের জনপ্রতিনিধিরাই চুরি করার শিক্ষা দিচ্ছে, এমপি পদে দাঁড়ানোর জন্য, প্রার্থী হওয়ার জন্য আগাম টাকা দিচ্ছে, ঘুষ দিচ্ছে। পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য আগাম অর্থ দিচ্ছে, কাউন্সিলর হওয়ার জন্য আগাম টাকা দিচ্ছে, চেয়ারম্যান হওয়ার জন্য আগাম টাকা দিচ্ছে পদের জন্য। ব্যবসায়ী মনোবৃত্তি, রাজনীতি একটা বিজনেসে পরিণত হয়েছে। এই গণতন্ত্র, জন স্টুয়ার্ট মিল যে গণতন্ত্রের কথা বলেছেন, জন স্টুয়ার্ট মিল যে শর্তগুলির কথা বলেছেন, তা কি তৃতীয় বিশ্বের গরিব, ধুকধুকে, শোষিত, বঞ্চিত? আরেকটি কথা, লিবারেল ডেমোক্রেটিক সিস্টেম, প্রত্যেকটা রাষ্ট্র তারা কিন্তু কেউ কাউকে শোষণের হাত থেকে বাঁচতে দেয় না। উন্নত দেশ তার থেকে কম উন্নত, চুক্তি হলো, সাহায্য, এমনকি প্রাকৃতিক দুর্যোগে যদি সাহায্য করে তার বিনিময়ে কিন্তু সুদে আসলে আদায় করে নেয় উন্নত দেশ গরিব দেশের কাছে। তাহলে গরিব দেশ আরো গরিব হচ্ছে। উত্তর এবং দক্ষিণের বিভাজন, ধনী দেশ এবং উন্নয়নশীল দেশ ও গরিব দেশ, তিনটি ভাবে বিভক্ত। চেন সিস্টেমে ধনী দেশগুলো উন্নয়নশীল দেশ এবং গরিব দেশগুলিকে শোষণ করছে, উন্নয়নশীল দেশ গরিব দেশগুলিকে শোষণ করছে। তাহলে এর প্রেক্ষাপটে লিবারেল ডেমোক্রেটিক সিস্টেমের ত্রুটি আছে, থাকবে। এ শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থা, ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে। এবং পুঁজিবাদী গণতন্ত্রে গরিব মানুষের নিরাপত্তা থাকে না, পুঁজিবাদী গণতন্ত্রে ধনীদের নিরাপত্তা থাকে। ধনীরা ভ্রমণে গেলে তাদের বিশাল নিরাপত্তা দেয়, আর গরিব মানুষ ভ্রমণে গেলে, পর্যটক কেন্দ্রে গেলে তারা নিহত হয় সন্ত্রাসবাদীদের হামলায়, সিকিউরিটি দিতে ব্যর্থ হয়, পরিকল্পিতভাবে এটা করা হয়। তার কারণ ধনীরা নির্বাচনের আগে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা দেয়, আর সেই হাজার হাজার কোটি টাকা সাধারণ মানুষের মধ্যে বিলি বন্টন করে, ডিস্ট্রিবিউশন করে ভোটের অধিকারকে কেড়ে নেয়। মানুষ বিবেক অনুযায়ী ভোট দিবে, জন স্টুয়ার্ট মিল বলেছেন। সচেতন ভাবে ভোট দিবেন, সেখানে সচেতনতা, বিবেক সবকিছু ধূলিসাৎ হয়ে যায় অর্থের বিনিময়ে যখন ভোট দেয়, ধর্মের ভিত্তিতে ভোট দেয়। মিল বলেছেন যে যেখানে সাম্প্রদায়িকতা থাকবে, যেখানে জাতপাত থাকবে, সেখানে ভোটের অধিকার মূল্যহীন হয়ে পড়বে। তাই জাতপাতের কথা ভাবলে হবে না। যখন মানুষ সচেতন হবে, যে ধর্মের মানুষ তার কাছে তার ধর্মটা বড় হোক, কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে তাকে ঐক্যমত হতে হবে, সঠিকভাবে ভোট দিতে হবে, সচেতনভাবে যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে, তাহলে গণতন্ত্র সফল। যাই হোক, মিলের তত্ত্বটা তোমরা খাতায় লিখে নিবে, আর আমি মিলিয়ে দিয়েছি বাস্তবের সঙ্গে যে কতটা মিল আছে, এবং আমি বলেছি যে মিল কোন প্রেক্ষাপটে এটা বলেছেন। তবে কিছু কথা খুব সৎ, ভালো, সেই শর্তগুলো যদি
আমাদের এই লিবারাল ডেমোক্রেটিক দেশের চোর নেতারা এবং আমাদের দেশের শিক্ষিত সুবিধাবাদী মানুষ তারাও পালন করে, যারা সমাজের মুষ্টিমেয় ব্যক্তি এবং ধনীরা তারাও যদি গণতন্ত্রের শর্তগুলিকে মানেন, তাহলে মানে গরিব মানুষ, না খেয়ে থাকা মানুষ, চিকিৎসার অভাবে মারা যাওয়া মানুষ, আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নয়। দলের চরিত্রই হচ্ছে শাসন ক্ষমতায় গেলে লুটে পুটে খাওয়া, সে যে দলই হোক না কেন। আর সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারে না, আর করাপশন করাটা তাদের কর্তব্য বলে মনে করে। তাদের উদ্দেশ্যে বক্তব্য, আমার এই ভিডিওর মিলের বক্তব্যগুলি তারা যেন দেখেন, এই বলে আমার আলোচনা শেষ করলাম।